জন আকাঙ্ক্ষা বা মানুষের যে নিজেদের মৌলিক চাহিদার বিষয়গুলো, সেগুলো কিন্তু ৫৫ বছর আগে বা ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের আগেও তা পূরণ হয়নি বলেই সেই সময়কার অবিসংবিধিত নেতা আমাদেরকে মুক্তিযুদ্ধে আহ্বান করতে পেরেছিলেন। এবং মানুষের বঞ্চনা যদি না থাকতো, মানুষের সব মৌলিক চাহিদা যদি পূরণ হয়ে থাকতো, তাহলে তো মুক্তিযুদ্ধই হতো না। কারণ সেখানে প্রধান দাবি ছিল যে আমাদের প্রাপ্য, আমাদের মৌলিক অধিকার নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তান। সেই ধারাবাহিকতার একেবারে অবসান হয়েছে তা তো না, কিন্তু ৫৫-৫৪ বছর যাই বলি না কেন, কিছু কাজ তো হয়েছে। সেই কাজ হয়তো অ্যাডিকুয়েট হয় নাই, যথেষ্ট হয় নাই, এনাফ হয় নাই। আমাদের সংগ্রাম বা আমাদের এই অ্যাচিভমেন্টের যে ধারাবাহিকতা, এই পাথর আমাদেরকে সরিয়ে যেতে হবে। একটা চলমান রাষ্ট্র, ভাইব্রেন্ট স্টেট সবসময় তাই করে। সে তার সংস্কারের মধ্যে থাকে, সে তার ক্রমাগত উন্নয়নের মধ্যে থাকে, সে তার বঞ্চনার মুক্তি খুঁজতে থাকে, এবং সেইটা করতে যখন শেষ হয়ে যায়, অর্থাৎ সেই রাষ্ট্র মৃত্যুবরণ করে। কিন্তু রাষ্ট্র তো মৃত্যুবরণ করে না। আমাদের বাংলাদেশে আমাদের সেই আশা আকাঙ্ক্ষা এবং আমাদের মৌলিক অধিকারগুলো কখনোই একবারে শেষ হয়ে যায়নি। কিন্তু তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। তার হাতে বিএনপি দীর্ঘ ২৫ বছর পর আবার ক্ষমতায় এসেছে এবং এক ঝাঁক নতুন পুরানো নেতৃবৃন্দ এসেছেন ক্যাবিনেটে। যে ২০৯ বা ১০ বা ১১টি আসন নিয়ে, অর্থাৎ ২/৩ নিয়ে কিন্তু বড় দায়িত্বের বোঝা নিয়ে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন নতুন একটা বাংলাদেশের প্রত্যাশায়। তিনি কি বলেছেন যে এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। শরীফুল হাসান যেমনটি বলছিলেন যে আসলে মানুষ কাজ করে না, কাজ করে সরকারের কাঠামো বা সিস্টেম। আমি তার থেকে একেবারে উল্টো। আমার কাছে ম্যান বিহাইন্ড দ্য প্লাউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাঙ্গলের পেছনে কে আছে? লাঙ্গলের পেছনে অর্থাৎ এই প্রশাসন, এই রাষ্ট্র কাঠামো, স্টেট ক্রাফট, ডিপ স্টেট, হোয়াট এভার আমরা যাই বলি না কেন, এর সব কিছুর মূলে এখন শহীদ জিয়ার সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। কোন তারেক রহমান? যাকে ২০০৮ সালে অমানবিকভাবে মেরে আহত করে প্রায় মৃতপ্রায় অবস্থায় পুশ আউট করা হয়েছিল তার মৌলিক অধিকারের রাষ্ট্র বাংলাদেশ থেকে। কিন্তু ১৭ বছর তিনি কিন্তু লন্ডনে বসে নীরব থাকেন নাই। তিনি অনলাইনে যুক্ত থেকেছেন আর প্রচুর পড়াশোনা করেছেন। বাংলাদেশকে দূর থেকে যখন আমরা দেখব, তখন কিন্তু আমার প্রাণ কাঁদবে বেশি। আপনি হই, আমি হই, সবাই তো প্রবাসে থেকেছি। এই নিউ ইয়র্কে আমিও থেকেছি কয়েক বছর। আমার তখনকার যে বোধ অভিব্যক্তি, দেশের মধ্যে থাকলে দেখতেও অসুবিধা হয়, বোধ অভিব্যক্তিও একটু কম হয়। তো আমরা কিন্তু তারেক রহমানের দৃষ্টিভঙ্গিটা টের পাচ্ছি। তিনি যখন তার নেতাকর্মীদের প্রবল চাপের মুখেও তার মায়ের টিফিন ক্যারিয়ার, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে ছিলেন, তখন কিন্তু তিনি টিফিন ক্যারিয়ারটা অন্য কারো হাতে দেন নাই। বাংলার মানুষ তখন লক্ষ্য করতে শুরু করেছে এই তারেক রহমান আর ২০০৮-এর তারেক রহমান এক না। তিনি যখন বাংলাদেশে এসেছেন এবং তিনি একটা রোডম্যাপ দিয়েছেন। এই পথরেখা যদি আমরা অনুসরণ করতে পারি এবং আমরা যদি তাকে সাহায্য করতে পারি, অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। তাতে আমার কোনো সন্দেহ নেই। কারণ মানুষ যে কত বড় ইম্পর্টেন্ট তা কিন্তু প্রমাণ করে দিয়েছেন তারেক রহমান নিজে। আমরা কিছু হওয়ার আগেই স্যুট বুট পরে, টাই টুই পরে, গরমের মধ্যে ঘেমে একটা নাস্তানাবুদ অবস্থা হই। আজকে তিনি কিন্তু এখন একটা চমৎকার স্যুট বা একটা জ্যাকেট পরার সময়। আজকেও তিনি হাত গুটিয়ে ২ দিন আগে সংবাদ সম্মেলন করেছেন ইন্টারকনে। তাকে দেখে আমরা একটা সিম্পল, ডাউন টু আর্থ একজন বাংলাদেশের রাখাল রাজা শহীদ জিয়ার প্রতিমূর্তি দেখেছি। বেগম খালেদা জিয়া একদিনে রাতে মিলে ৩৮টা পথসভা, জনসভা করেছিলেন। সেই তারেক রহমানকে আমরা কয়েকদিন আগে পর্যন্ত নির্বাচনী সভায় দেখেছি। কাজ যদি তিনি করেন এবং তিনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত করতে চান, তাহলে তার টিমও তাকে ফলো করতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরবর্তীতে আমি আবার আসবো।